নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ব্যোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোগে আজকের এই সাপ্তাহিক প্রসঙ্গ স্বামী বিবেকানন্দ অনুধ্যান। আজকে 17ই আগস্ট, গত পরশু স্বাধীনতা দিবস অতিক্রম করলাম আমরা। এই ভারতবর্ষ পরাধীন যখন ছিল, এই পরাধীন ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের যে আত্মবলিদান, এটা আমরা সশ্রদ্ধ চিত্তে সবসময় স্মরণ করি, তাদেরকে আমরা প্রণাম জানাই, যারা এই ব্রিটিশ শাসন শোষণের হাত থেকে মুক্ত করেছে এবং ভারতবর্ষকে স্বাধীন করে তুলেছে। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছেন অরবিন্দ, গান্ধীজি, নেতাজি, নিবেদিতা। এদের কথা যখন আমরা দেখি, এই ধরনের অসংখ্য স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবীকে স্বামী বিবেকানন্দ নিরন্তর অনুপ্রাণিত করে গেছেন। সুভাষচন্দ্র তার আত্মজীবনীতে লিখছেন, বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ। বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ। আমরা যারা বিবেকানন্দ প্রসঙ্গ শুনছি, তোমরা যারা যুব গোষ্ঠী, আজকের তরুণ তরুণী, যুবক যুবতীরা, তোমরা ঠিক একইভাবে সুভাষচন্দ্রের সঙ্গে উচ্চারণ যদি করতে পারো, যখন করতে পারবে, যদি না হয়তো করা শুরু করে দিয়েছ, বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ, তখন জীবন এক বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে। মনে হবে আপাতভাবে তো সেই জীবনই, কিন্তু প্রকৃত অর্থে তোমাদের মনে হবে যে আমরা যে ভারতবর্ষের মানুষ, সেই ভারতবর্ষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য আমরা কি করতে পারি। যেমন কত মানুষ তারা তাদের আত্মবলিদান করেছেন ভারতকে স্বাধীন করার জন্য, ঠিক একইভাবে এই ৭৪ বছর পরে, এই এখন, আজকে এবং আগামী সময়ে এই ভারতবর্ষকে সত্যকারের বিভিন্ন রকম অত্যাচার, নিপীড়নের হাত থেকে মানুষকে রক্ষা করতে আমরা কি এগোতে পারি? আমরাও কি নেতাজির মতো বলতে পারি, বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ? সত্যিকারের নেতাজির যদি জীবনটা দেখা যায়, সুভাষচন্দ্র যখন 14-15 বছর বয়স, তখন তিনি একেবারে দিশা খুঁজে পাচ্ছিলেন না, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। মানে জীবনে কোন পথে এগোবেন সেটা তিনি নির্ণয় করতে পারছিলেন না সঠিকভাবে। সেই সময়ই স্বামীজির রচনা তার হাতে পড়ে। তিনি একটি বাড়িতে যখন এই বইটি দেখতে পান, বইটি কয়েক পাতা পড়েই গোগ্রাসে গিলতে শুরু করলেন। তারপর বইটি বাড়িতে নিয়ে এলেন
এবং ওই বই পড়ার পর তিনি বলছেন যে এই স্বামীজির বই পড়েই আমি আমার জীবনের সঠিক দিশা নির্ণয় করতে পারলাম। এই নেতাজি সুভাষচন্দ্র বোসের মতনই কত মানুষ স্বামীজির কথা পড়ে, স্বামীজির কথা শুনে, স্বামীজির বক্তৃতা চিঠি দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা এই স্বাধীনতা সংগ্রামে নিজেরা অগ্রসর হয়েছিলেন। সমস্ত কিছুকে তুচ্ছ করে মান, অর্থ, সম্পত্তি, পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা কোনো দিকে না তাকিয়ে তারা এগিয়ে গেছিলেন দেশমাতৃকাকে, তার উদ্দেশ্যে, তার সেবা করতে। এই দেশমাতৃকা বলাতে একটি ছোট্ট গল্পের কথা মনে পড়ছে, তোমাদের খুব ভালো লাগবে গল্পটি শুনলে। একবার একটি মেলায় একজন বৃদ্ধা, তিনি ওই একটি লাঠি ঠকঠক করতে করতে ঘুরছেন আর কাঁদছেন। তো ওই মেলার উদ্যোক্তাদের মধ্যে কেউ কেউ এসে বলছেন যে মা, আপনি কাঁদছেন কেন, আপনার কি হয়েছে? বলছেন আমার সন্তানকে আমি হারিয়েছি, আমি তাকে খুঁজছি। তখন তারা বলছেন ঠিক আছে, আপনি চিন্তা করছেন কেন, আমরা সবাই আছি, আমাদের এখানে অনুসন্ধান অফিস আছে, আপনি নাম বলুন ছেলের, আমরা নামটা ঘোষণা করছি। তখন বলছেন আমার ছেলের নাম তো আমি জানি না, তবে ও বড় ভালো ছেলে। তবে ছেলের নাম জানেন না? বলছেন না, কিন্তু ও বড় ভালো ছেলে। বলছে ছেলেটির বয়স কত? বলছে বয়স তো কত জানি না, কিন্তু ও বড় ভালো ছেলে। এরপর জিজ্ঞেস করছে ছেলেটি যখন শেষ বাড়ির থেকে বেরিয়েছে কি রঙের জামা পরেছিল সেটা তো জানি না, বড় ভালো ছেলে। উচ্চতা কত জানি না, কিন্তু সে বড় ভালো ছেলে। এবারে ওই মেলার উদ্যোক্তারা একজন মানুষকে নিয়ে এসছেন, বলছেন ইনি খুব নামকরা ডাক্তার, এখানে প্রচুর টাকা ভিজিট এবং অনেক রোজগার করেন, সারা দিন রাত ধরে রোগী দেখছেন, রোজগার করছে। ইনি কি আপনার ছেলে? বলছেন না, ও আমার ছেলে না, আমার ছেলে বড় ভালো ছেলে। একজন শিক্ষক মহাশয়কে ধরে নিয়ে এসে একই ধরনের কথা বলেছেন। এই ধরনের বিভিন্ন পেশার মানুষকে নিয়ে এসে যখন তারা ওর উত্তর পাচ্ছেন না, হঠাৎ করে একটি ছেলেকে নিয়ে এসছে। ওই ছেলেটি কে মেলার উদ্যোক্তারা চিনতেন। বলছেন মা দেখুন তো, এই ছেলেটি না, এই ছেলেটা খুব ভালো ছেলে। আপনি বলছেন না আপনার ছেলে বড় ভালো ছেলে, এই ছেলেটা স্কুলে টিফিন নিয়ে যায় আর নিজে টিফিন খায় না, খুব অল্প খায়, যারা টিফিন আনতে পারে না তাদের মধ্যে ভাগ করে দেয়, আর মাকে বলে তুমি বেশি করে টিফিন বানিয়ে দেবে, আমার খুব খিদে পায়, আসলে বন্ধুদেরকে খাওয়াবার জন্য। এই ছেলেটি বাড়িতে এসে বলে বই হারিয়ে গেছে, আসলে বই হারিয়ে যায় না, ওই যারা বই কিনতে পারে না ব্যাগ থেকে তার বইগুলো ওদেরকে দিয়ে দেয় যাতে ওরা পড়াশোনা করতে পারে। শীতকালের দিনে নিজের সোয়েটারটা খুলে দিয়ে আসে যার গায়ে সোয়েটার নেই, যাতে ও ঠান্ডায় না কাঁপে। বাড়িতে বলে সোয়েটারটা কোথায় খুলেছি মনে নেই। এমনি 3-4টে কথা বলার পর ওই মা তাকে বুকে জড়িয়ে নিচ্ছে, বলছে এই তো আমার ছেলে, একেই তো খুঁজছিলাম। যিনি খুঁজছিলেন সেই মা হচ্ছেন দেশমাতৃকা, ভারত মাতা। আর ভারত মাতা এমনি সন্তান খুঁজে বেড়াচ্ছেন মাঠে ঘাটে, রাস্তায় প্রান্তরে, গ্রামে শহরে গঞ্জে, মেলায়, ঝুপড়িতে, বস্তিতে, ঝোপ জঙ্গলে খুঁজে বেড়াচ্ছেন এমনি সন্তানকে।
ভারত মাতা। আর ভারত মাতার যদি এমনি সন্তান অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হয়, সব থেকে বেশি আনন্দ পাবেন ভারত মাতা। কারণ মা সব থেকে বেশি আনন্দ পান যদি মায়ের ছেলেটি ভালো হয়। ভারত মাতা এমনি ছেলে খুঁজছেন, এমনি সন্তান খুঁজছেন। স্বামীজিকে তাই যখন মিস ম্যাকলাউড বলেছিলেন যে আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি বলুন আমি কি করে সাহায্য করব, আপনাকে আমি সাহায্য করতে পারলে তুমি ধন্য হব। তখন স্বামীজি বলেছিলেন, লাভ ইন্ডিয়া। তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে ভারতবর্ষকে ভালোবাসো, ভারতের জন্য কিছু করো, তাহলেই আমাকে ভালোবাসা হবে। লাভ ইন্ডিয়া। নিবেদিতা বলছেন ভারতবর্ষ স্বামীজির কাছে তার গভীরতম আবেগের কেন্দ্র ছিল। তার হৃদয়ে নিত্য স্পন্দিত হতো। এবং এই যে ভারতবর্ষকে তিনি ভালোবেসে তিনি নিজেই বলেছিলেন, আই এম কনডেন্সড ইন্ডিয়া, ঘনীভূত ভারতবর্ষ। ভারতবর্ষ যেন জমাট হয়ে ঘনীভূত হয়ে বিবেকানন্দ রূপে ধরা দিয়েছিল। সেই জন্যই বিবেকানন্দ চাইছেন তোমাদের কাছ থেকে, তোমাদের কাঁধে দায়িত্ব দিচ্ছেন, বলছেন তোমাদের করতে হবে, এটা তোমাদের দায়িত্ব, এবং এই দায়িত্ব তোমাদের নিতে হবে। যুব সমাজকে বলছেন, মাই ফেথ ইজ ইন দ্য মডার্ন জেনারেশন, দ্য ইয়াঙ্গার জেনারেশন। আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার্স, they will work out the whole problem like lions. স্বামীজির সন্তান ভেড়া নয়, সিংহ, সিংহী। তোমাদের মধ্যে অসীম সাহস আছে, শক্তি আছে। যে ভয়ে তোমরা ভীত, স্বামীজি বলছেন তোমরা আমার সন্তান, তোমাদের কিসের ভয়? জীবন মৃত্যু পায়ের ভৃত্য। স্বামীজি একবার একটা ঘটনা মনে পড়ছে, হিমালয়ে কয়েক মাইল চড়াই, আবার কয়েক মাইল উতরাই, একেবারে হিমালয়ের পাহাড়ে স্বামীজি, আর মাত্র কয়েক ফুট চওড়া রাস্তা। সেই রাস্তায় তিনি পাহাড়ি ঘোড়া নিয়ে একেবারে যাচ্ছেন, অসীম সাহসে, দুর্ধর্ষ বেগে ঘোড়া ছুটিয়ে চলছেন, কোনো ভয় নেই তার। এই বীর বিবেকানন্দ, এই অপরিসীম সাহসী বিবেকানন্দ, একদিন হঠাৎ কি হয়েছে, তার শিষ্য স্বামী বিরজানন্দজিকে ডেকেছেন, বলছে তুই আয় তো, আমি তোকে ঘোড়ায় চাপাবো। আর বিরজানন্দজি মহারাজ তার আগে কোনোদিন ঘোড়ায় চাপেননি বোধহয়। তারপর ওই হিমালয়ের ওই চড়াই উতরাই পাহাড়ি ঘোড়ায় ওঠাবেন, তিনি কিছুতেই উঠবেন না। বিবেকানন্দ ধমক দিলেন, আমার শিষ্য, তোর ভয়ের কি আছে, আয়। ঘোড়ায় চাপিয়েছেন, চাপিয়ে একেবারে চাবুক পিটিয়ে ঘোড়াটাকে ছুটিয়ে দিয়েছেন। আর এই ভয়ার্ত আরোহীকে নিয়ে ঘোড়া দুর্ধর্ষ বেগে ছুটল, স্বামীজির চোখের আড়াল হয়ে গেল। আর স্বামীজি কি উল্লসিত, কি আনন্দ, বলছে মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়বে, সেই হচ্ছে আমার সন্তান। আমার সন্তান, তার মধ্যে অসীম শক্তি, অনন্তের তুমি অধিকারী, তোর মধ্যে অনন্ত শক্তি। তোমাদের এই শক্তির কথা স্বামী জানেন, সে বলছেন মাই ফেথ। স্বামীজি বিশ্বাস রাখছেন, আমরা XYZ বিশ্বাস রাখছি না। তিনি ঋষি, তার বিশ্বাস মানে ঈশ্বরের বিশ্বাস, ভগবান স্বয়ং তোমাদের উপর বিশ্বাস রাখছেন। বলছেন মাই ফেথ, আমার বিশ্বাস, ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন,
তোমাদের ওপর, যুব সমাজের ওপর, যুবক যুবতী, তরুণ তরুণীর ওপর আমার বিশ্বাস। তিনি বলেননি যে বৃদ্ধদের ওপর তার বিশ্বাস, কারণ তারাও অনেক কিছু করতে পারবেন, কিন্তু যৌবনের যে শক্তি, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটা তোমরা যারা পড়েছো তারা জানো কবিতার মর্ম কথা, যারা পড়নি তারা পড়ে দেখতে পারো। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব। এই হচ্ছে যুবগোষ্ঠীর ফিলসফি। আসুক না ব্যাঘাত, আরে যদি বাধা ব্যাঘাত না আসে তাহলে আমরা শিখবো কি করে? আমাদের সব চামচে করে ওষুধ খাইয়ে দেওয়া অভ্যেস। ছোটবেলায় একটা বাচ্চাকে চামচে করে ওষুধ খাইয়ে দেওয়া হয়, বাচ্চা যখন বড় হচ্ছে তখনও যদি চামচে করে খাইয়ে দেওয়ার মতো স্পুন ফিডিং হয়ে গেছে, পড়াশোনা শিখছে সেও স্পুন ফিডিং, ওই কিছু জিনিস মুখস্থ করে গিয়ে বমি করে দিয়ে আসা। সেই জন্যই স্বামীজি বললেন না, আসলে শিক্ষার মূল উদ্দেশ্য কি? স্বামীজি বললেন দুটো কথা, ম্যান মেকিং আর ক্যারেক্টার বিল্ডিং। অনেকে মজা করে বলেন, আজকাল মজা, হাসি ঠাট্টা, আনন্দ, এছাড়া তো জীবন নেই। আনন্দ থাকবে, দুঃখ থাকবে, সব কিছুই থাকবে, সমস্যা থাকবে, সমাধান থাকবে। অনেকে মজা করে বলে যে স্বামী বিবেকানন্দ এত চিৎকার করে গেলেন, এত সংগ্রাম করে গেলেন, এবং তিনি সব কিছু উপলব্ধি করে তারপর বলছেন, কিন্তু উনি অনেক কিছু করেছেন। তার অর্ধেক আয়ু তিনি ক্ষয় করেছেন পড়াশোনা, তারপর জীবনের যা সত্য, জীবনকে উনি অদ্ভুতভাবে দেখেছেন, ওই নিষ্ঠুর জীবন দর্শন দেখেছেন, সখার প্রতি কবিতায় ফুটে উঠেছে। প্রথম দিকটায় তিনি একেবারে জীবনের যে কঠোর দিক, বাস্তব দিক, সেটা দেখেছেন। আবার যেটা করতে হবে সেটাও কিন্তু সখার প্রতি কবিতায় শেষের পার্টটায় আমরা দেখতে পাচ্ছি, যে ওটা উনি সার যেটা বুঝলেন, সেখান থেকে উনি যেন আমাদের সবার হয়ে সেই কষ্টটা করে নিলেন, করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো এই স্বামীজি যে তরুণদের জন্য, যুবকদের জন্য বলছেন যে আমরা যেটা শুনলাম, ব্যাঘাত আসুক নবনব, আসুক। তো সেই মজা করে বলছিলাম যে আমাদের এখনকার দিনে অনেকে বলেন, স্বামীজি কি সুন্দর বললেন, ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং। আজকালকার বাবা মারা, সন্তানরা, সমাজবিদরা, কত মানুষ, তথাকথিত শিক্ষিত মানুষরা এই দুটো পাল্টে দিলেন। ম্যান মেকিংটা করলেন মানি মেকিং, আর এই ক্যারেক্টার বিল্ডিংটা করলেন কেরিয়ার বিল্ডিং। মানে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, কেরিয়ারটি যেন ভালো হয়। একটা কেরিয়ার যদি তৈরি করতে পারি, আর কিসের চিন্তা। আর মানি মেকিং, আর যদি প্রচুর টাকা করে নিতে পারি, তাহলে তার তো কোনো কিছুই অসুবিধা নেই। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, অর্নামেন্টস, যত রকম লাক্সারি কমফোর্ট হতে পারে সব তো পেয়ে গেল, কিন্তু তারা তো স্বামীজির কাজ করতে পারবে না। স্বামীজির কাজ বলে কোনো কাজে স্ট্যাম্প মারা আছে? একসময় আমরা ফাউন্টেন পেনে লিখতাম, তখন কালি পাওয়া যেত, সুলেখা কোম্পানি বা অনেক কোম্পানি, চেল পার্ক, আপনাদের মনে আছে বড়দের? তোমরা তো ফাউন্টেন পেন কম ইউজ করেছো, বল পেন বেশি ইউজ করেছো। অদ্ভুতভাবে আজকে এই যে জায়গাটা, সেই তখন নাই কালির দোয়াতে অনেক সময় অনেক কোম্পানির দোয়াতে স্ট্যাম্প থাকতো, কোয়ালিটি স্ট্যাটিস্টিক্যালি কন্ট্রোলড। এখনকার অনেক যন্ত্র, ইয়ে হিটার, গিজার, থার্মোফ্লাস্ক, প্রেশার কুকার, অনেক সময় কিনতে গেলে আইএসআই ছাপ থাকে, আইএসআই ব্র্যান্ড। তেমনি কোথাও কি কোনো কাজে স্ট্যাম্প মারা আছে? এই কাজটা স্বামীজির কাজ। স্বামীজির কাজ কোন কাজ? যে কোনো ভালো কাজই স্বামীজির কাজ, যে কোনো নিঃস্বার্থ কাজই স্বামীজির কাজ। অদ্ভুত, যে কোনো নিঃস্বার্থ কাজ। আমরা কাজ তো করি,
কিন্তু প্রতিটি কাজের সঙ্গে, প্রায় প্রতিটি কাজের সঙ্গে আমাদের স্বার্থ থাকে। এই যে জায়গাটায়, এইখানেই স্বামীজি আমাদেরকে বলছেন, তোমাদেরকে বলছেন বিশেষ করে, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, দ্য মডার্ন জেনারেশন। আরে তোমরা আধুনিক প্রজন্ম, তোমরা, হ্যাঁ, they will work out the whole problem like lions. তোমরা স্বামীজির কাজ করবে সিংহের মতো। ওই যে স্বামী বিরজানন্দজি মহারাজকে ঘোড়ায় চাপিয়ে ছুটিয়ে দিলেন, আর ওই আরোহীকে নিয়ে ঘোড়া চলছে ঊর্ধ্বশ্বাসে, তোমরাও সেই ঊর্ধ্বশ্বাসে, তোমরা বেপরোয়া। কেন? কারণ তোমাদের বাধা আসুক না, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব। এই অচল থাকতে হবে। স্বামী বিবেকানন্দ এত বাধা পেয়েছেন কল্পনাতীত। আমরা সাধারণ মানুষের, আমাদের সেই শক্তি নেই, আমরা পড়ে যাব। কিন্তু তিনি একবারও বলছেন না তোমরা পড়ে যাবে, তিনি বলছেন তোমরা এক একটা বিবেকানন্দ হয়ে উঠতে পারো। এবং সত্যি আমার প্রায়ই ওই ঘটনাটির কথা মনে পড়ে। ওই বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সেই কিন্তু ওই বিনয় বাদল দীনেশ এনারা ছিলেন যুক্ত। আমরা যে কলকাতায় বলি বিবিডি বার, বিনয় বাদল দীনেশ, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হেমচন্দ্র ঘোষ স্বামীজিকে যখন দেখেছিলেন, সেই কতটুকু দেখা, স্বামীজি সেই সাক্ষাৎকারে স্বামীজি যা বলেছেন, সেইটি হেমচন্দ্র ঘোষ ৯৭ বছর বয়সে রামকৃষ্ণ মঠ মিশনের একজন বর্ষিয়ান সন্ন্যাসী পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, তিনি যখন সাক্ষাৎকার নিতে গেছিলেন, তখন বিপ্লবী হেমচন্দ্র ঘোষ ওই খাটে শুয়ে থাকতেন, উঠতে পারতেন না। ৯৭ বছর বয়সের মানুষটাকে উঠতে পারে? একেবারে শীর্ণকায়, কানে শুনতে পারতেন না প্রায় কোনো কথাই। যিনি তার দেখাশোনা করতেন, সেই মানুষটি হয়তো কোনো রকমে একটু লিকুইড খাইয়ে দিতেন চামচে করে। পূজনীয় মহারাজ যখন ইন্টারভিউ নিতে গেছিলেন, এই আনন্দে গেছিলেন যে এমন কেউ বেঁচে আছেন কিনা কলকাতায় তখনও, যিনি স্বামীজিকে দেখেছিলেন। স্বামীজিকে দেখার সৌভাগ্য হয়েছিল। কলকাতায় বেঁচে ছিলেন বিপ্লবী হেমচন্দ্র ঘোষ। ওই হেমচন্দ্র ঘোষকে যখন তিনি গেছেন ইন্টারভিউ নিতে গেছেন, ওই ভদ্রলোক বলছেন, উনি তো কোনো কথা বলতেই পারেন না, প্রায় শুনতেও পান না, ওনার সাক্ষাৎকার আপনি নিয়ে কি হবে, লাভ তো কিছু নেই। মহারাজও নাছোড়বান্দা, তিনি বলছেন চেষ্টা করে দেখি না। কারণ স্বামীজির কথা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শোনা, বিশেষ করে তার ওই বিরাট অভিজ্ঞতা, তার ওই অবদান, সেটা যদি জানা যায়, পরবর্তী ক্ষেত্রে আমাদের মতো কত মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হতে পারবে। উনি প্রথমে একবার বলেছেন, দুবার বলেছেন আপনি স্বামীজিকে দেখেছেন। তৃতীয়বার যখন উনি একটু উচ্চ কণ্ঠে বলেছেন স্বামী বিবেকানন্দকে দেখেছেন, ওই মানুষটা যিনি সাধারণভাবে উঠতে পারেন না, প্রায় ৯৭ বছর বয়স, তিনি তড়াক করে ওই শোয়া অবস্থা থেকে উঠে গেছিলেন। উঠে বসে বলছেন, আমি স্বামীজিকে দেখেছি। স্বামীজি একটা আগ্নেয়গিরি ছিলেন, যার একটা স্ফুলিঙ্গ যদি কারোর মধ্যে প্রবেশ করে, তিনি ঠিক থাকতে পারবেন না। এবং আপনারা বিস্মিত হবেন, তোমরা অবাক হয়ে যাবে। এই মানুষটি যিনি কথা বলতে পারতেন না, প্রায় কানে খুব কম শোনেন, তিনি তাকে বলেছেন বেশ কিছুক্ষণ কথা বলার পর, আপনি আবার আসবেন,
আমি আপনাকে স্বামীজির কথা বলবো, এবং 5টা সাক্ষাৎকার দিয়েছিলেন। যে মানুষটি তার সেবা করতেন তিনি একেবারে বিস্মিত, হতবাক, যে এই মানুষটা আজকে উঠে এত কথা বললেন। এই এত কথা বলালেন স্বামী বিবেকানন্দ। ওই মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। সত্যিই তাই, বিবেকানন্দের শক্তি তাই। অদ্ভুতভাবে প্রত্যেকের মধ্যে ওই অন্তর্নিহিত যে শক্তিটি আছে সেইটিতে আগুন লাগিয়ে দিতে পারে। বিবেকানন্দ নিজে একটি আগুন। সেই জন্যই সখার প্রতি কবিতায় আমরা পাচ্ছি, হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। স্বামী বিবেকানন্দই বলছেন এ কথা। আমাদেরকে অ্যাড্রেস করেছেন সখা, আমাদেরকে সম্বোধন করেছেন প্রেমিক। বলছেন তুমি তো আসলে প্রেমিক, এবং তোমার ভেতর যা স্বার্থ মলিনতা আছে তুমি আগুনে পুড়িয়ে ফেলো, তবেই তো তোমার হৃদয়ে ওই প্রেম বা ভালোবাসাটা পরিস্ফুট হবে। প্রেমিকের হৃদয়ে তো প্রেম থাকে। তাহলে আমরা যদি প্রেমিক হই তাহলে আমাদের হৃদয়ে স্বার্থ মলিনতা কেন থাকবে? তোমরা কেন ভাববে আমাদের কেরিয়ার এবং টাকা? আজকালকার অনেকে যখন মজা করে বলুন বা সিরিয়াসলি বলুন, তোমরা বিবেকানন্দের যারা আদর্শকে নিয়ে জীবন গঠন করছো, তোমরা এটা ভুল প্রমাণ করে দাও। বিজ্ঞানের থিওরিও যেমন ভুল প্রমাণ হয় কখনো কখনো, কোথাও লিমিটেশন সীমাবদ্ধতা থাকলে সেটা মডিফাইড হয়, সংবিধানেও অ্যামেন্ডমেন্ট হয়। তোমরাও এই প্রচলিত আজকের সমাজের কথাকে মিথ্যে প্রমাণ করে দাও। বলো আমরা বিবেকানন্দ আমাদের আদর্শ। আমাদের মানি মেকিং আর কেরিয়ার বিল্ডিং নয়, ম্যান মেকিং আর ক্যারেক্টার বিল্ডিং, এটাই আমাদের জীবনের আদর্শ। আমরা সেই স্বদেশ মন্ত্রে স্বামীজির কাছে শুনেছি, মা আমার কাপুরুষতা দুর্বলতা দূর করো, আমায় মানুষ করো। ওই মনুষ্যত্ব আমাদের মধ্যে আসবে যে মানুষের সাহায্যে আমরা আরেকটি মানুষের কষ্ট অনুভব করতে শিখব। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দের কাছে দেশ ভারতবর্ষ কি ছিল, স্বামীজির কাছে দেশ কেমন ছিল তিনি বলছেন, নেশন লিভস ইন দ্য কটেজ। জাতি কোথায়? দরিদ্র নেশন, এই জাতি কোথায়? কটেজে আছে। মানে গরিব দরিদ্র এদের মধ্যেই তো ভারতবর্ষ। ভারতবর্ষ বলতে তিনি সাধারণ মানুষের কথা বুঝিয়েছেন, দেশ বলতে তিনি সাধারণ মানুষের কথা বুঝিয়েছেন। সেই জন্য বারবার তিনি চিৎকার করছেন, তোমাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। বলছেন ফিল, মাই চিলড্রেন ফিল। তোমরা আমার সন্তান, তোমরা অনুভব করো। বক্তৃতা লেকচার দিও না, কিচ্ছু হবে না। বিরাট বিরাট বই পড়ে কিচ্ছু হবে না। তোমাদের অনুভব করতে হবে। সেই জন্যই এক জায়গায় স্বামীজি বলছেন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। একেবারে কেন? তোমার হৃদয় তোমার বড়, তোমার হৃদয়বত্তা আছে, আন্তরিকতা আছে। আরে বাবা, তাহলে তোমায় দুঃখ পেতেই হবে। কারণ অন্যের দুঃখ তখন তোমার হৃদয়ে বাজবে, অন্যের কষ্টে তোমার চোখ দিয়ে জল বেরোবে, তোমার মনে হবে আমি কিছু করব। ওইটাই অনুভূতি। ওই অনুভূতির স্তরে নিয়ে যেতে বলছে। তোমার হৃদয়কে সংকীর্ণ করে দাও, হৃদয়ের দরজায় তালা লাগিয়ে দাও, তোমার কোনো রকম কষ্ট নেই।
যত উচ্চ তোমার হৃদয়, হৃদয় বড় হবে তো, হৃদয়কে বড় করতে চাও, তত দুঃখ জানিও নিশ্চয়। যেহেতু হৃদয়টা বড় করেছো, তাই অন্যের কষ্টে তুমি কষ্ট পাচ্ছ। হৃদয় সংকীর্ণ করো, তোমার কোনো অসুবিধা নেই। সেই জন্য বললেন কি, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। তাহলে তোমার ওই প্রেম একেবারে প্রকাশিত হবে, পরিস্ফুট হবে। এবং প্রেম যখন পরিস্ফুট হবে, আমরা যখন ভালোবাসতে শিখব, তখনই মানুষের কষ্ট অনুভব করতে পারব। না হলে কিচ্ছু না। কোটি কোটি মানুষ কষ্ট পায়, তাতে কি হলো? বিবেকানন্দ 11ই সেপ্টেম্বর 1893, আমরা চিন্তা করে দেখি, যখন শিকাগোতে একেবারে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে, বিশ্ব ধর্ম মহাসভায়, সেদিনকার নাম্বার 1 কিং বিবেকানন্দ ওখানে বেরিয়ে গেল পেপারে। সেই মানুষটাকে রাত্রেবেলায় ওই একেবারে নরম গদিতে শুতে দেওয়া হয়েছে। কি এলাহি ব্যবস্থা! তিনি রাত্রেবেলায় খাট থেকে নেমে গেলেন মাটিতে, কাঁদছেন, মা আমাকে শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও। যে দেশের মাটিতে আমার জন্ম, যেখানে লক্ষ লক্ষ মানুষ দুবেলা না খেতে পেয়ে মারা যাচ্ছে, আমি যেন তাদের জন্য কিছু করতে পারি। আর এখানে মানুষ লক্ষ লক্ষ টাকা এইভাবে খরচ করছে, অপচয় করছে, তার মনে কোনো আনন্দ নেই। আমরা অনেকেই জানি না, উনি শিকাগোতে, স্বামীজি নিজে বলছেন, আমি শিকাগোতে কি জন্য গেছিলাম? আমি কি ধর্ম মহাসভায় যোগদান করতে গেছিলাম? না। বলছেন যারা আমাকে জানতে, তারা অবশ্যই কথা জানো। মানে তখন যখন স্বামীজি গেছিলেন, যেমন আলাসিঙ্গা, পেরুমল, মাদ্রাজের অন্যান্য যারা ভক্তরা, যারা স্বামীজিকে পাঠিয়েছিলেন, মূলত ক্ষেত্রী রাজা, তারা জানতেন, এই কতিপয় মানুষ, যে স্বামী বিবেকানন্দ কি জন্য গেছিলেন। তিনি ওই বিশ্ব ধর্ম মহাসভায় বিশ্ববিজয়ী হতে যাননি। তিনি ভারতবর্ষ যখন পরিব্রাজক হিসেবে ঘুরছেন, ভারতের সাধারণ মানুষের কষ্ট দেখেছেন। একেবারে দুয়ারে দুয়ারে গেছেন, রাজাদের কাছে, পণ্ডিতদের কাছে, শিক্ষিত মানুষের কাছে, ভদ্রলোকদের কাছে হাত পেতেছেন, করজোড়ে অনুরোধ করেছেন, এদের জন্য কিছু করুন, দেশের এই গরিব মানুষগুলোর জন্য কিছু করুন। কে শুনবেন? তখন এই পরিব্রাজক সন্ন্যাসী, কপটদক্ষিণ সন্ন্যাসী, তার কথা কে মানবে? তখন তিনি ভাবলেন, আমাকে এমন কিছু অর্জন করে আসতে হবে যার ফলে, এবং সেই জন্যই তিনি বলেছিলেন, আমি যখন ফিরব সমাজে বোমার মতো ফেটে পড়ব। ফেটে পড়েছিলেন। আর যখন তিনি ফিরলেন, তখন শিয়ালদা স্টেশন কি মাদ্রাজ, যেখানে দেখছেন ঘোড়ার গাড়িতে উঠেছে, ঘোড়া খুলে দিয়েছে, তোমরা খুলে দিয়েছ যুবকরা, নিজেরা টানতে টানতে গেছে তাদের রাজা, তাদের হৃদয়ের রাজা বিবেকানন্দকে নিয়ে, কিং বিবেকানন্দ। ওরা তো ওখানে বলছে তাদের প্রাণের রাজা, তাদের আদর্শ, তাদের নেতা বিবেকানন্দকে নিয়ে যাচ্ছেন আনন্দে। এই যে তিনি এলেন, তখন বিভিন্ন জায়গায় কত বক্তৃতা দিলেন, কত মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনছে আর অনুপ্রাণিত হচ্ছে। আজকে নিবেদিতার যে বিরাট অবদান ভারতবর্ষে, এই মার্গারেট এলিজাবেথ নোবেল, তিনিও কিন্তু স্বামীজিকে দেখে স্বামীজির দেশকে সেবা করতে এসেছিলেন। স্বামীজিকে দেখলেন, মুগ্ধ হলেন, মনে মনে মেনে নিলেন ইনি আমার গুরু। তার এত শিক্ষা, এত প্রতিভা, ধন সম্পত্তি, নাম যশ, পরিবার সব নস্যাৎ করে দিয়ে
খালি স্বামীজিকে প্রার্থনা করছেন, আমাকে আসার অনুমতি দিন, আমাকে ভারতবর্ষের মানুষকে সেবা করার সুযোগ দিন। বিবেকানন্দ কিন্তু একবারে দেননি, অনেকবার অনুরোধ করেছেন। স্বামীজি কিন্তু কন্টিনিউয়াসলি পরীক্ষা করেছেন। যেদিন স্বামীজি বুঝতে পেরেছেন যে এই মানুষটি একেবারে সত্যিকারের তৈরি, তখন তিনি বলছেন, আমি সম্মতি দিচ্ছি, এবং তোমার মতো একজন সিংহীর প্রয়োজন। স্বামীজি কিন্তু কোনোদিন এই ভেড়া ভেড়ির কথা বলেননি। ওই যে মাই faith is in the younger generation, কেন? They will work out the whole problem like lions. আজকে এই যে কোভিড, কত মানুষ হয়তো সংক্রমিত হচ্ছে, স্বামীজির কথা যারা শুনছেন, ঠাকুরমা স্বামীজির কথা যারা শুনছেন, আপনাদের মনের মধ্যে এক অসীম শক্তি সঞ্চারিত হচ্ছে। সে পালাবে, বলবে এরা ভাই স্বামীজির শক্তিতে শক্তিমান, এদের কাছে আমি পরাস্ত। ভাইরাস পালাবে, কারণ এদের মধ্যে ওই মাতৃশক্তি আছে। এরা ঠাকুরের সন্তান, এরা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, অনুসরণ করে জীবনের পথে এগিয়ে যাচ্ছে। সত্যিই তাই হচ্ছে। এই যে তোমাদের আপনাদের প্রত্যেকের মধ্যে এই যে বিরাট শক্তি, আমাদের সকলের মধ্যে যে বিরাট শক্তি, এই বিবেকানন্দ শক্তি, কেন আরো শক্তি আসবে? কখন আসবে? যখন আমরা একটু বেরিয়ে আসব ওই সংকীর্ণতা থেকে। ওই যে ভারত মাতা খুঁজছিলেন, ওই যে আমরা মেলায় যে ঘটনাটি শুনলাম, অদ্ভুতভাবে মা তখন বলছেন, এই আমার ছেলে, যে খেতে পায় না তাকে খাবার দিয়ে দেয় নিজেরটা, ঠান্ডায় নিজের সোয়েটারটা মাফলারটা দিয়ে দেয়, যে পড়তে পারছে না তাকে নিজের বইটা দিয়ে দেয়। এমনি সন্তান আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে, এবং এমনি সন্তান যত বেশি হবে ভারতবর্ষ তত সত্যিকারের উন্নত হবে। উন্নতি অনেক রকম হতে পারে, কিন্তু আমাদের এই দেশে ওই গরিব মানুষ, দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষ, অত্যাচারিত মানুষ, অশিক্ষিত মানুষের কাছে ঘরে ঘরে শিক্ষা পৌঁছবে। সেই জন্য বললেন, ফিল মাই চিলড্রেন, ফিল, অনুভব করো। বড় বড় কথা বলো না, অনুভব করো। কাদের জন্য অনুভব করো? ফিল ফর দ্য পুয়ার, গরিব মানুষের জন্য। স্বামীজি কাঁদছেন, আর সেই কান্না কাঁদতে কাঁদতে তিনি শরীরটা ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি বলছেন, আমি তো আছি গো, আই এম আ ভয়েস উইদাউট এনি ফর্ম, অশরীরী বাণী, আমি তোমাদের সঙ্গেই আছি। আমার শক্তি আমরণ তোমাদের সঙ্গে কাজ করবে, না হলে আমাদের কোথায় শক্তি? আজকে নেতাজি, অরবিন্দ এরা শক্তি পেলেন কোত্থেকে? নেতাজি বারবার বলছেন, স্বামীজি শরীর ছাড়ছেন 1902, নেতাজি জন্মাচ্ছেন 1897, কিন্তু স্বামীজির ওই যে স্বামীজি, তিনি তো শরীর ছেড়ে দিয়েছেন, তার শক্তিটা তো নেতাজির সঙ্গে কাজ করল। ওই যে কথা, মিথ্যে কথা তো নয়। তারপর নেতাজির কন্ট্রিবিউশন একটু ইতিহাস খুললেই আমরা পাবো। চিরটা কাল তিনি বলছেন যে কি, আমার আদর্শ বিবেকানন্দ, আমার শক্তি বিবেকানন্দ। উনি নিজে যা কিছু বলছেন, কথাগুলো মনে হচ্ছে যেন বিবেকানন্দের কথাগুলো নেতাজির মুখ দিয়ে বেরোচ্ছে, আর কিছুই নয়, ওই কথাগুলোই তিনি উচ্চারণ করছেন। এবং যত আজকের সেই যে অবস্থা, বর্তমান ভারতেও, যখন দক্ষিণ ভারতে স্বামীজিকে কতগুলো যুবক তোমাদের মতো ধরেছিলে, যুবকরা ধরেছে স্বামীজিকে 1897-এ, বলছে আপনার বিরাট শক্তি, আপনি ভারতবর্ষকে স্বাধীন করুন। বলছেন আমি কালকেই ভারতকে স্বাধীন করে দিতে পারি। এই স্বাধীনতা রাখবে কে? মানুষ কোথায়? সেই হয়েছে এখন অবস্থা। আজ 1947, 2020, এতটা বছর পেরিয়ে গেল, ভারত স্বাধীন হওয়ার পরেও আমরা সেই অর্থে স্বাধীনতা রক্ষা করা, স্বামীজির কথা কি এখনো অক্ষরে অক্ষরে সত্য নয়? মানুষ কোথায়? 135 কোটি পপুলেশন ইন্ডিয়ার। পপুলেশন মানে জনসংখ্যা, জনসংখ্যা।
আর সত্যিকারের প্রকৃতিগত মানুষ, আকৃতিগত নয়, তার সংখ্যা ভারতবর্ষে কতগুলো। এই সংখ্যা যত বাড়বে বিভিন্ন ভাইরাস পালিয়ে যাবে, কারণ ভাইরাস সমাজে আছেই কিন্তু, এবং সেই ভাইরাস থেকেই ভাইরাল ফিভার হয়, এবং সেই ফিভারে আক্রান্ত আমাদের দেশের প্রচুর মানুষ। তার ট্রিটমেন্ট কোথা থেকে হবে? সেইটাই স্বামীজি চাইছেন, ওই ট্রিটমেন্ট চাই। সেই ট্রিটমেন্টের জন্য কোনো ওষুধ বেরিয়েছে কিনা আমরা কেউ জানি না, কোনো ভ্যাকসিন বেরিয়েছে কিনা, কিন্তু এটুকু জানি যদি বিবেকানন্দকে ধরা যায় সেটাই হচ্ছে মোক্ষম ওষুধ, সেটাই হচ্ছে একমাত্র ভ্যাকসিন যেটা আমাদের ওই ভাইরাস থেকে বাঁচাবে। অবক্ষয়ের আমাদের মূল্যবোধ চলে যাচ্ছে, আমরা ভাবছি আমি চাচা আপন জান বাঁচা, আমি কি করে ভালো থাকবো, আমি আনন্দে থাকবো, আমি সুখী থাকবো, বাকিরা সব গোল্লায় যা। চাকরি করতে ঢুকছি, আরে কোম্পানি কা মাল পানি মে ডাল, এই হচ্ছে ফিলসফি। কাকে ভালোবাসি আমরা? না ভালোবাসি মা বাবাকে, না ভালোবাসি পরিবারের মানুষকে, না ভালোবাসি সমাজকে, না ভালোবাসি দেশকে, আমরা ভালোবাসি শুধু টাকাকে, অর্থ। সেই জন্য পাগল হয়ে যাচ্ছি। বিবেকানন্দ বলছেন ফিল ফর দ্য পুয়ার। তোমার টাকা আছে, তুমি একটু গরিব মানুষদের জন্য করো না। কি আছে তোমার? যদি আজকে মাসিক আয় 2 লক্ষ টাকা হয়, তুমি যদি 20,000 টাকাও দিলে, তুমি তো কত ইনকাম ট্যাক্স দাও? 10,000 টাকাও দিলে, এমনি অসংখ্য মানুষ দেয়। কত গরিব ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের পড়াশোনা বন্ধ হবে না। আমরা একটা জায়গায় আমাদের একটা স্কলারশিপ চালু করার কথা, অদ্ভুতভাবে দেখুন সেটা চালু করতে গিয়ে দেখা যাচ্ছে প্রথম বছরেই 32টা অ্যাপ্লিকেশন, এবং প্রত্যেকটাই বলছে আমাকে দেখ আমাকে দেখ, কিন্তু স্ক্রুটিনি করতে হবে, স্ক্রিনিং করতে হবে, করে হয়তো মাত্র কয়েকজনকে দেওয়া যাবে, ইচ্ছে থাকলেও সবাইকে নয়। অন্তরায় টাকা। কিন্তু অনেক মানুষ বলছে, কেন বলছে? অলরেডি স্বামীজির ভ্যাকসিন কাজ করা শুরু করে দিয়েছে বহুদিন ধরে, আর স্বামীজি বলেও গেছেন আগামী 1,500 বছরের খোরাক দিয়ে গেলাম। বিবেকানন্দের কথা মিথ্যে হবে না। আমরা সবাই মিলে ফাইট করব। কিভাবে? অনুভব। পুয়ার, গরিব মানুষ মানে শুধু খাওয়া নয়, কারো খাওয়া, কারো পড়াশোনা, কারো পরিধান, কারো অন্য কিছু। আর্ত। ফিল ফর দ্য পুয়ার, দ্য ইগনোরেন্ট, যারা অশিক্ষিত, তোমরা তাকে শেখাতে পারো কিনা? দ্য ডাউন ট্রডন, নিপীড়িত। Feel for the poor, the ignorant, the downtrodden. Feel till the heart stops and you think you'll go mad. তোমরা এমন ভাবে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে এবার হৃদয় রুদ্ধ হয়ে যাবে, ভাল লাগছে না, মনে হচ্ছে মরে যাব। এই কষ্ট যদি তোমাদের হচ্ছে, ভেতরটা একদম ছটপট করছে, হ্যাঁ হচ্ছে। বহু জায়গায় বহু যুবক তোমরা আজকে শুনছো, তোমাদের অনেকের মধ্যে এই ভাবনা ঢুকে গেছে। নেতাজির কথা প্রথম দিকে শুরু করেছিলাম, আবার শেষ করার সময় বলছি, বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ। সুভাষচন্দ্র তার আত্মজীবনীতে লিখছেন, তোমরা বলো বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ, প্রত্যেকে বলো, বলো এবং সেটা অনুভব করো। বিবেকানন্দ প্রবেশ করলে তোমরা চাকরি পাবে না তা নয়, বিবেকানন্দ প্রবেশ করলে তোমরা খেতে পাবে না তা নয়, কিন্তু বিবেকানন্দ প্রবেশ করলে যেটা হবে, তোমরা সংগ্রাম করে আনন্দে থাকবে। বিবেকানন্দ প্রবেশ করলে তোমরা অন্যের কষ্ট অনুভব করতে শিখবে, তোমরা মাঝে মাঝে পাগল হবে, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য নয়, অন্য মানুষের অভাব দূর করতে পারছি না, কষ্ট দূর করতে পারছি না, পাগল পাগল লাগবে, মনে হবে হার্ট অ্যাটাক করব। হোক, এই কষ্ট হোক। সত্যিকারই তো তোমাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে না, হার্ট অ্যাটাক তো এমনিতেও হতে পারে, কত মানুষের স্ট্রোক হচ্ছে। কিন্তু যদি ওই অনুভূতির জন্য হৃদয় রুদ্ধ হয়ে যায়,
তাহলে তো স্বামীজির কথা সার্থক হলো। জন্মেছিস তো জগতে একটা দাগ রেখে যা। আমরা সব জন্মাই কিন্তু তুলসীদাসের দোহাটা ভুলে যাই, जब तुलसी जग में आइयो जग हंसे तुम रोए, ऐसा करनी कर चलो कि तुम हंसे जग रोए। যখন বাচ্চাটা জন্মায় তখন কি হয়, বাচ্চাটা কাঁদে আর আশেপাশে পরিবারের লোক আত্মীয় স্বজন আনন্দ পায়, মজা করে। কেন? একটা শিশু জন্মগ্রহণ করেছে। বাচ্চাটা কাঁদছিল আর অন্যরা হাসছিল। ऐसा करनी कर चलो कि तुम हंसे जग रोए। এমন ভাবে তুমি তোমার এই জীবনটাকে কাটিয়ে দাও, এমন কাজ করো, জগতে এমন কাজ করো যে তুমি চলে যাবে হাসতে হাসতে এই শরীর ছেড়ে দিয়ে। মানুষ কাঁদবে, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ কাঁদবে, তুমি অমর হয়ে থাকবে তোমার কীর্তির মাধ্যমে। এই যে আমরা এক একজনের জন্মদিন, যেমন ডক্টর বিধানচন্দ্র রায়, তার জন্মদিনে আমরা একটা স্পেশাল ডে 1 জুলাই। আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমরা তেমনি স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে। তাহলে বলো, আজকে জাতীয় যুব দিবসের সময় আর কারো নাম তো এলো না, কারণ এইখানে আর কোনো রাইভেল নেই, কোনো কম্পিটিটর নেই। এবং সারা ভারতবর্ষে প্রচুর জায়গায় প্রচুর মানুষ বিবেকানন্দের ভক্ত যা ছড়িয়ে আছে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তারা কিন্তু নীরবে কত কাজ করছে। আসলে আমরা যখন এই 15 আগস্টে আমরা শুনি যে স্পিচ দিল্লি থেকে, সেখানেও আমরা কোনো কোনো বছর দেখতে পাই স্বামীজির যে কথা, সেই ফিলসফিটা ফুটে উঠেছে বক্তৃতায় প্রধানমন্ত্রী। বিষয়টা হচ্ছে বিবেকানন্দে ভাবনার মধ্যে কোথাও সংকীর্ণতা নেই, বিবেকানন্দ ভাবনার মধ্যে কোথাও বর্জনীয়তা নেই, বিবেকানন্দ ভাবনার মধ্যে কোথাও সংকোচন নেই। বিবেকানন্দ ভাবনা মানে গ্রহণীয়তা, সম্প্রসারণ, উদারতা, ভালোবাসা, নিঃস্বার্থপরতা, শক্তি। এখানে কোনো ভয় নেই। স্বামীজি অদ্ভুত বলছেন, কি বললেন? টিল দ্য হার্ট স্টপস দ্য ব্রেন রিলস। মাথা ঘুরতে থাকবে, অ্যান্ড ইউ থিঙ্ক ইল গো ম্যাড, পাগল পাগল হয়ে যাবে। দেন পোর দ্য সোল out at the feet of the Lord. Then will come power, help and indomitable energy. এবার ভগবানের চরণে তুমি নিজেকে সঁপে দাও। কাজ করছো তো, কাজ করতে গেলে তোমার ক্ষমতা লাগবে তো, সাহায্য লাগবে তো, অদম্য শক্তি লাগবে তো। হয়তো পাচ্ছ না, ভাবছো এই টাকা করতে আসবে, এই বলছিলাম স্কলারশিপের কথা, আমরা এই ভয় পেয়ে যাই, তাহলে কাজ করতে পারবো না। আমরা ভাবছি যদি গরিবের জন্য কিছু করা যায়, যারা শিক্ষা পাচ্ছে না তাদেরকে শিক্ষা পৌঁছানো যায়। আর সবসময় আমরা ভাবি যেগুলো করতে যাব আমরা টাকা পাবো তো, মানুষের সাহায্য পাবো তো। যখন মাঝে মাঝে ভেঙে পড়ব, ভগবানের চরণে তুমি প্রার্থনা করো, ওই সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে সাহায্য দেবেন। তখন দেখতে পাবো অদ্ভুত ম্যাজিক, সমস্ত ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কোথায় উড়ে চলে যাচ্ছে ওই বাধা বিপত্তিগুলো। কারণ হে প্রেমিক, স্বার্থ বলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভাই, তোমার যদি স্বার্থ থাকে, তোমার সঙ্গে কেউ নেই বলছে। তুমি স্বার্থপর, তুমি একা, তুমি নিঃস্বার্থপর, তোমার সঙ্গে অনেকে আছে। বলুন আপনারা, তোমরা বলো, যখনই কোনো নিঃস্বার্থ কাজ কখনো করেছো, কখনো আমরা করতে পারি ক্ষণিকের জন্য, তখন কত মানুষকে পাশে পাইনি? নিশ্চয়ই পেয়েছি। আর যখনই আমরা ব্যক্তিগত স্বার্থ নিয়ে করেছি, নিজের কোনো লাভ, সেটা কোথাও একটা চাকরি পেতে পারি, কোথাও কিছু টাকা লাভ করতে পারি, কোথাও আমি পাড়াতে একটু জনপ্রিয় হব,
একটু নাম হবে। সেইটা যদি করি তাহলে স্বাভাবিকভাবেই তখন কিন্তু আমি একা, কারণ তুমি স্বার্থপর, তোমার জন্য আমি যাবো কেন? তুমি নিঃস্বার্থভাবে ওই প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করছো, আমরা আছি। বিশ্বাস করুন আপনারা, তোমরা একেবারে আনন্দের সঙ্গে শোনো। এই যে আমাদের গত কয়েক মাসে করোনা রিলিফ, সম্পূর্ণ রিলিফ, বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখলাম আমরা এমন এমন হয়েছে যে একটা সময় টাকা দেখতে গিয়ে দেখছি টাকা প্রায় শেষ। 24 ঘন্টার মধ্যে কোথা থেকে টাকা চলে এলো, দেখা গেল প্রায় 32,000 টাকা চলে এসছে। গ্রামে কিছু টাকা পাঠাতে হতো, সেই টাকা কোথার থেকে এলো? আসলে ভগবান পাঠিয়ে দেন কারো না কারো মাধ্যমে। অর্থ, লোকবল সব আসবে, কিন্তু ওই যে ভারতবর্ষ, যে ভারতবর্ষকে চিন্তা করতে করতে তার নিশীথের দুঃস্বপ্ন ছিল, স্বামীজির নিশীথের দুঃস্বপ্ন ছিল, তার দিবা স্বপ্ন ছিল। ভগিনী বেতা বলছেন এই যে তিনি ইন্ডিয়া 5 লেটার ওয়ার্ডটা উচ্চারণ করতেন, এক অসাধারণ অনুভূতি আসতো। আমরাও তো বলি ইন্ডিয়া, আর স্বামীজির কণ্ঠ থেকে তো ইন্ডিয়া উচ্চারিত হতো। মানে এত ভালোবাসতেন ভারতবর্ষকে, ভারতবর্ষকে ভালোবেসে নিজেই ভারতবর্ষ হয়ে উঠেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটি আমরা যখন শুনি ভাবি রবি ঠাকুর কত সত্য কথা বললেন রোমারোলাকে। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। In him, everything is positive, nothing is negative. সত্য সত্যই আজকে আমরা ভারতকে ভালোবাসবো, ভারতকে চিনতে হবে। তো আমরা সবাই বলবো আপনি পাগলের মতো বলছেন কেন, তোমরা হয়তো আমাকে বলবে আমরা ভারতবর্ষেই জন্মেছি, ভারতবর্ষেই বড় হয়েছি, ভারতবর্ষকে আমরা আবার চিনব কি? ভারতবর্ষকে আমরা চিনিনি, চিনতে হবে, নিজেকেও আবিষ্কার করতে হবে, ভারতকেও আবিষ্কার করার চেষ্টা করতে হবে। বিবেকানন্দ ভারতবর্ষকে আবিষ্কার করেছিলেন, নিজের শক্তিকে আবিষ্কার করেছিলেন। আমরা যদি ওই পায়ে হেঁটে ভারতবর্ষ না দেখতে পারি, আমরা গরিবের কুটিরে না যেতে পারি, আমরা দরিদ্রের বস্তিতে না যেতে পারি, আমাদের অনেক রকম ভ্যানিটি আছে। আমাদের মনে হবে ওই গা ঘরে ঝুপড়ি বস্তিতে আমরা যাব, ওখানে তো ডোমরা থাকে, ওখানে তো মেথর মুচিরা থাকে। দরিদ্র ভারতবাসী, অজ্ঞ ভারতবাসী, মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই, স্বামীজি বলছেন। তাহলে আমাদের বিবেকানন্দকে পড়তে হবে। সেই জন্যই সবাইকে অনুরোধ করব, নিজেকে এবং সবাইকে। আমি অনুরোধটা কিন্তু সবাইকে, মানে নিজেকে এবং সবাইকে। আমরা যেমন নেতাজিকে পড়ব, আমরা দেশবন্ধুকে পড়ব, অরবিন্দকে পড়ব, বিবেকানন্দকে পড়ব। এদেরকে পড়া মানে আমরা জানতে পারব জীবনে কিভাবে নিঃস্বার্থভাবে কাজ করে এগোনো যায়, পাবো সাহস, শক্তি, পাবো সঠিক দিশা। যেহেতু 15ই আগস্ট অতিক্রম করলো 2 দিন আগে, আমরা আজকে মূলত স্বামী বিবেকানন্দ ও ভারতবর্ষ এই বিষয়টির ওপর একটু আলোচনা করার চেষ্টা করলাম, এবং আমাদের ভারতবাসী হিসেবে কি কর্তব্য, কি দায়িত্ব বিবেকানন্দের কাছ থেকে আমরা শুনছি, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ওই স্বাধীনতা সংগ্রামে। তাদের কাছে ঘুরত স্বামী বিবেকানন্দের বাণী রচনা, স্বামীজির পত্রাবলী আর গীতা। ওই যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, এইটি ছিল মূল মন্ত্র। স্বামীজি বলছেন না, হোয়াট ইজ ওয়ার্ক, কি কর্ম, কর্মটা কি, কেন কর্ম?
কে তুমি কর্ম করার কে? স্বামী বলছেন তুমি তো তার যন্ত্র, তিনি করাচ্ছেন, মা করাচ্ছেন সবকিছু, মা করিয়ে নেবেন। কিসের পরিকল্পনা? সমস্ত কিছু তিনি করিয়ে নেবেন। এই যে মা করিয়ে নেবেন, তার জন্যই কিন্তু আমরা নিরন্তর প্রার্থনা করব, আমাদেরকে দিয়ে করিয়ে নাও স্বামীজি, তোমার শক্তি দাও, সেই শক্তিতে আমরা শক্তিমান হয়ে তোমার কাজ করব। তোমার কাজ মানেই ভালো কাজ। আর আমাদের মধ্যে ওই স্বার্থ বুদ্ধি, সংকীর্ণ চিন্তা, তুমি যা বলেছ যেন অগ্নিকুণ্ডে বিসর্জন করতে পারি। আমাদের হৃদয়বত্তা, আমাদের আন্তরিকতা আবশ্যক, যদি আমরা সত্যিকারে স্বদেশের কল্যাণ করার কথা ভাবি। স্বামীজিরই কথা এটা। সবাইকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের নিবেদন শেষ করি। শেষ করার আগে একটা কথা বলি, প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা সবাই যেন স্বামীজিকে আরও বেশি করে পড়ি। স্বামীজির বই পড়ব, বক্তৃতা পড়ব, স্বামীজির চিঠি পড়ব, স্বামীজির জীবনের ঘটনা পড়ব। আমরা সমৃদ্ধ হব, আমরা শক্তি পাব।